আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমি বাকিবিল্লাহ, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক। আমাদের আজকের আলোচ্য বিষয় ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তোমাদের বইয়ে ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধির অনেকগুলো নিয়ম দেওয়া আছে। তোমরা হয়তো এই নিয়মগুলো দেখে অনেকে ভয় পাও যে এতগুলো কিভাবে করব। আমরা একটু কৌশল অবলম্বন করলেই এই নিয়মগুলো সহজেই মনে রাখতে পারি। তাহলে দেখা যায় কি কি কৌশল অবলম্বন করা যায় এগুলো মনে রাখার জন্য। এই সন্ধি আলোচনা করার ক্ষেত্রে আগে প্রথমে আমাদের একটু জানা দরকার, সেটা হলো এই বর্গ। বর্গটা আসলে কি? ক থেকে ম পর্যন্ত মোট 25টি স্পর্শ বর্ণ আছে। এগুলোকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, আর প্রত্যেকটি ভাগকে এক একটি বর্গ বলে। যেমন এখানে ক, খ, গ, ঘ, ঙ, এখানে 5টা বর্ণ আছে। এই 5টা বর্ণকে একটি ভাগ করা হয়েছে, এই কারণে এটা একটা বর্গ। এখানে তারপরে চ, ছ বর্গীয়, ঝ, ঝ, ঞ, এখানে 5টা আছে, তাহলে এটা একটা বর্গ। এন্ড প্রত্যেক বর্গের প্রথম বর্ণের নাম অনুসারে নামকরণ করা হয়। যেমন এখানে প্রথম বর্ণ ক, তাই এটার নাম হয়েছে ক বর্গ। তারপরে এটাতে প্রথম বর্ণ চ, তাই এটার নাম হয়েছে চ বর্গ। তাহলে আমরা বর্গটা কি এটা বুঝলাম। এবার প্রত্যেক বর্গের পঞ্চম 5 নম্বর গুলো সব হলো কি নাসিক্য ধ্বনি। এগুলো সব হলো নাসিক্য ধ্বনি। এতটুকু আমাদের প্রথমে জানতেই হবে। এবার আসি ব্যঞ্জন সন্ধি কিভাবে সহজে আমরা মনে রাখতে পারবো। ব্যঞ্জন সন্ধির আমরা যদি সন্ধি বিচ্ছেদের নিয়মগুলো মনে রাখতে পারি, তাহলে যত বইয়ে নিয়ম দেওয়া আছে সবগুলো সহজেই মনে রাখা যাবে। যেমন কয়েকটা নিয়ম আমরা উদাহরণস্বরূপ দেখি। 1 নম্বর, বর্গের 3 নম্বর ধ্বনি থাকলে 1 নম্বর ধ্বনিতে পরিণত হবে। বর্গের 3 নম্বর ধ্বনি, যেমন এখানে দেখো দিগন্ত। এখানে দিগন্ত উচ্চারণটা কি হচ্ছে? দিক আর হলো অন্ত। এখানে ব্যবহার করা হয়েছে প্রথমে গ। এখন দেখো গটা বর্গের কত নম্বর ধ্বনি। এখন আমরা এখানে পাচ্ছি যে গ হলো ক বর্গের ভিতরে আছে, এটা হলো 3 নম্বর ধ্বনি। এখন 3 নম্বর যদি ধ্বনি থাকে তাহলে অবশ্যই সেটাকে 1 নম্বরে পরিণত করতে হবে। এই কারণে এখানে 1 নম্বর হলো ক, এখানে ক বর্গের 1 নম্বরটা হলো ক। এই কারণে এখানে আমরা ক ব্যবহার করছি। তারপরে বাদ থাকলো কি অন্ত, দিক অন্ত। আরো একটি উদাহরণ দেখা যাক, উদ্ঘাটন। এখানে এই দ, এই দটা কোন বর্গে? এটা আমরা জানি দটা আছে হলো ত বর্গের ভিতরে, এটা হলো 3 নম্বরে। এই কারণে এটা 1 নম্বরে পরিণত করতে হবে। এখানে হলো উদ প্লাস ঘাটন, এখানে ত ব্যবহার করা হয়েছে। আর সন্ধিতে সব সময় আমরা তটা খণ্ড ত লিখব। এবার আমরা 2 নম্বর কৌশলটা দেখে নিই, যুক্ত ব্যঞ্জন। তোমার যতগুলো যুক্ত ব্যঞ্জন থাকবে এগুলো থাকলে, যেমন কি জয়ে জয়ে, ডয়ে ডয়ে, চয়ে চয়ে, ছয়ে ছয়ে, এরকম আরো অনেক আছে। এগুলো থাকলে কি হবে? প্রথম ধ্বনির পরিবর্তে ত ব্যবহার করতে হবে। এখন উদাহরণ দেখা যাক। এখানে উল্লাস, এখানে আমরা যুক্ত ব্যঞ্জন পাচ্ছি। এই কারণে এখানে দেখা যাচ্ছে ল, অর্থাৎ প্রথম ল এর পরিবর্তে এখানে আমরা কি ব্যবহার করব? ত। যেমন উত প্লাস লাস, এখানে প্রথম ল এর পরিবর্তে আমরা এখানে ত ব্যবহার করছি। এখানে সৎ চরিত্র, এখানে ডাবল চ আছে, অর্থাৎ চয় ছয়। এই কারণে এই প্রথম চয়ের পরিবর্তে এখানে আমরা ত ব্যবহার করব, সৎ প্লাস চরিত্র। এখন আমরা অনেকে মনে করতে পারি যে সন্ধির যে নিয়মগুলো দেওয়া আছে এটা কোন সূত্র অনুযায়ী হলো, এটা কিভাবে মনে রাখবো। আমরা যদি সন্ধি বিচ্ছেদ করতে পারি তাহলে সূত্রগুলো মনে থাকবে। যেমন এখানে উত প্লাস লাস লেখা আছে, এখন এখানে আছে ত প্লাস ল। এই ত প্লাস ল এটা মিলে কি হয়ে গেল? এই প্রথম তটা ল হয়ে গেল, অর্থাৎ ত প্লাস ল এটা মিলে প্রথম তয় কি ল হয়ে যাবে। তাহলে এটা আমরা একটা নিয়ম পেয়ে গেছি। তাহলে এই সন্ধি বিচ্ছেদ করতে পারলেই আমরা সন্ধির যে নিয়মগুলো দেওয়া আছে এটা আমরা বুঝতে পারবো, অর্থাৎ সূত্রগুলো মনে থাকবে। এবার 3 নম্বর কৌশলটা দেখি। দ্বিতীয় অংশে
তালব্য স দিয়ে কোনো শব্দ না থাকলে চয়ে ছয়ে থাকলে প্রথম চ বিলুপ্ত হবে। যেমন পরিচ্ছদ। এখন এখানে পরিচ্ছদ শব্দটা আমরা দুইভাবে উচ্চারণ করি, পরি আর হলো ছদ। এইখানে ছদ বানানে যদি আমি তালব্য স ব্যবহার করি তাহলে কোনো শব্দ হবে না। এখানে ছয়ের পরিবর্তে যদি তালব্য স ব্যবহার করি তাহলে কোনো শব্দ হবে না। এই কারণে এখানে এই চটা বিলুপ্ত পাবে। এখানে হবে কি পরি প্লাস ছদ। এখানে মুখচ্ছবি, এখানে মুখ প্লাস ছবি। এখানে যদি ছয়ের জায়গায় তালব্য স ব্যবহার করি তাহলে সেটা কোনো শব্দ হবে না। এই কারণে এই চটা বিলুপ্ত হয়ে গেছে। এখন এইখানে দেখা যাচ্ছে উচ্ছ্বাস, উৎ প্লাস শ্বাস। এখন এই জায়গায় তালব্য স দিয়ে শব্দ হবে। যদি তালব্য স ব্যবহার না করি এখানে কোনো শব্দ হবে না। যদি তালব্য স দিয়ে শব্দ হয় তাহলে এখানে ত ব্যবহার করতে হবে। এবার 4 নম্বর, বিপদ শব্দ থাকলে কোনো নিয়ম চলবে না। অর্থাৎ এখানে আমরা যে ডাবল ব্যঞ্জনের যে নিয়মটা পাইলাম, এটার ভিতরে যদি কোনো বিপদ শব্দ থাকে তাহলে এই নিয়মটা চলবে না। যেমন কি বিপদচয়, এই শব্দটা উচ্চারণ করলেই আমরা বুঝতে পারি যে এর ভিতরে বিপদ শব্দটা আছে। এই কারণে বিপদ শব্দটাই লিখতে হবে, বিপদ প্লাস চয়। এখানে বিপদ জাল কি হবে, বিপদ প্লাস জাল। এবার 5 নম্বর, নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি কি এটা তো আমরা আগে এখানে দেখিয়েছি। এখন নাসিক্য ধ্বনি 19 থাকলে সবগুলো নাসিক্য হয়। তারপরে ও, ইয়, মূর্ধন্য, দন্তন্য থাকলে তার পরিবর্তে ম ব্যবহার করতে হবে। যেমন কি সন্তাপ, এখানে সন, এখানে সন প্লাস তাপ, এখানে ন আছে, নটা আমরা জানি নাসিক্য ধ্বনি। তাহলে এখানে কি করব, নাসিক্য ধ্বনি পরিবর্তে ম ব্যবহার করব। যেমন সম প্লাস তাপ। এখানে সংবাদ, এখানে 19 আছে, তাহলে 19 থাকলে তো নাসিক্য ধ্বনি হবে। এই কারণে এখানে সম প্লাস বাদ, 19 এর পরিবর্তে এখানে ম। তাহলে এই 5টা নিয়ম যদি আমরা জানতে পারি, কৌশলটা শিখতে পারি, তাহলে ব্যঞ্জন ধ্বনির সবগুলো নিয়ম শিখে ফেলা যাবে। এখন এর বাইরে মাত্র কয়েকটি নিয়ম আছে, শব্দ আছে যা তোমরা একবার পড়লেই মনে রাখতে পারবে। যেমন রাগী, রাজ যোগ নি, রাগী। এবার কৃষ্টি, কৃষ প্লাস তি, কৃষ্টি। এখন এখানে কোন নিয়মে হলো এটা যদি বুঝতে চাই, কৃষ অর্থাৎ স প্লাস ত, এই তটা হয়ে গেছে এখানে ট, অর্থাৎ এই নিয়মে হয়ে গেছে। এবার বিশেষ নিয়মের কয়েকটি সন্ধি আছে, সেটা কয়েকটি আছে, এটা তোমরা একবার পড়লেই মনে রাখতে পারবে। যেমন সংস্কার, সম প্লাস কার, পরিষ্কার, পরি প্লাস কার। এবার নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ এই সন্ধিটা কোনো নিয়ম মানে না, অর্থাৎ কোনো নিয়ম অনুযায়ী এই সন্ধিগুলো হয় না। এরকম কয়েকটি আছে, যেমন গোষ্পদ, গো প্লাস পদ, পরস্পর, পর প্লাস পর, মনীষা, মনোজ প্লাস ঈশা, ষোড়শ, ষট প্লাস 10। তাহলে আমরা ব্যঞ্জন সন্ধি মোটামুটি শিখলাম সহজে কিভাবে মনে রাখা যায়। এবার আমরা দেখব বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিটা কিভাবে মনে রাখা যায়। তার আগে আমি একটি ছোট্ট গল্প বলি। মনে করো তোমাদের ভিতরে কারো রোল নম্বর 1, এখন তার পরীক্ষা একটু খারাপ হয়েছে, পরের বছর তার রোল নাম্বার হলো 3, তাহলে তার পরিবার থেকে তাকে কি বলবে? অবশ্যই বলবে যে 3 রোল এটা দেখতে ভালো লাগছে না, তাহলে 3 কি করতে হবে, 3 সরাইতে হবে, অর্থাৎ 3 সরাও। এখন এই 3 সরাও শব্দটা থেকে আমরা বিসর্গ সন্ধি সবগুলো নিয়ম আমরা শিখে ফেলতে পারি। যেমন কি 3 সরাও বলতে এখানে 3 স, এখানে 3 স কি কি, দন্ত স, তালব্য স আর মূর্ধন্য স, এই 3টা স। আর রাও এর ভিতরে কি কি আছে, র ও ও, এই দুটো। এখন দন্ত স, তালব্য স, মূর্ধন্য স, র ও, এই বর্ণগুলো থাকলে সেখানে বিসর্গ বসিয়ে দিলেই বিসর্গ সন্ধি হয়ে যাবে। যেমন কি তপোবন, এখানে দেখা যাচ্ছে তপ আর হলো বন, দুইটা উচ্চারণ হচ্ছে। এখন প এর সঙ্গে ওকার আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ও যদি থাকে তাহলে সেই জায়গায় বিসর্গ বসাইতে হবে। এখানে তপ এরপরে ও
বিসর্গ প্লাস বন, তপবন, এটা খুব সহজে করা যায়। এবার পুনরায় এখানে দেখা যাচ্ছে র আছে, তাহলে র এর জায়গায় যদি বিসর্গ বসাই তাহলে কি হবে, পুনঃ এখানে বিসর্গ প্লাস কি উচ্চারণ থাকে, এখানে একটা স্বরধ্বনি থাকে আই, তাহলে পুনঃ প্লাস আই, পুনরায়। এইখানে দেখতে পাচ্ছি দুষ্কর, এখানে মূর্ধন্য স আছে, যে স গুলো থাকবে তিনটা স, এগুলো যদি থাকে বেশিরভাগ ক্ষেত্রে যুক্ত বর্ণ আকারে থাকে। এখন এই স এর জায়গায় আমরা কি করব, বিসর্গ বসাবো, যেমন কি দু, এখানে স এর জায়গায় বিসর্গ, তাহলে দুস প্লাস কর, দুষ্কর। এখন যদি আমরা মনে করি যে কোন নিয়মে হলো, তাহলে এটা হবে কি বিসর্গ উ, এরপরে বিসর্গ প্লাস ক, এগুলো মিলে কি হয়, মূর্ধন্য স হয়। তাহলে সন্ধি বিচ্ছেদ যদি আমরা করতে পারি তাহলে এই সূত্র, যে সূত্র দেওয়া আছে তোমাদের বইয়ে, সূত্রটা মনে থাকবে। পুরস্কার, তাহলে এখানে দন্ত স আছে, তাহলে পুরো প্লাস কার, পুরস্কার। এবার এই নিয়মের বাইরে কয়েকটি আছে, খুব বেশি নাই, সামান্য কয়েকটি আছে, এটা একবার পড়লে তোমরা মনে রাখতে পারবে। যেমন শিরস পীড়া, এখানে বিসর্গ বিলুপ্ত হয়নি, শিরস প্লাস পীড়া। মনস কষ্ট, এখানে বিসর্গ বিলুপ্ত হয়নি, মনস প্লাস কষ্ট, মনস কষ্ট। তাহলে এই একটা শব্দের মাধ্যমে আমরা বিসর্গ সন্ধিটা মোটামুটি মনে রাখতে পারি। এর বাইরে খুব বেশি নয়, সামান্য কয়েকটি শব্দ আছে, তোমরা একবার পড়ে নিলে সেটা মনে থাকবে। আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।